সবাইকে শুভেচ্ছা। তো যে আলোচনাটা আমরা আগের পর্বে করলাম যে নিয়ন্ত্রিত শিক্ষক এবং অনিয়ন্ত্রিত শিক্ষার্থী, সেই আলোচনাটার আজকে হচ্ছে পর্ব। তো যেটা আমরা আগে আলোচনা করে আসলাম সেটার সূত্র ধরেই বলছি যে ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম শাস্তিকে সমাজের নৈতিক সীমারেখা রক্ষার একটি উপায় হিসেবে দেখেছেন। এক আধুনিক বিশ্লেষণে তিনি বলেছেন, শাস্তি হলো নিয়মভঙ্গের প্রতি একটি আবেগিক প্রতিক্রিয়া এবং এটি সামাজিক মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠিত করতে সাহায্য করে। তিনি বিশ্বাস করতেন যে শাস্তি সমাজকে মনে করিয়ে দেয় কোন আচরণগুলো গ্রহণযোগ্য এবং এটি সমষ্টিগতভাবে নৈতিকতাকে শক্তিশালী করে। শাস্তির মাধ্যমে সমাজ তার মূল্যবোধ প্রতিষ্ঠা করে। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও একটা সমাজ বা একটা ক্ষুদ্র সমাজ? সেখানেও নিয়ম ভাঙার পরিণতি না থাকলে শিক্ষার্থীদের মধ্যে ধীরে ধীরে সীমাবোধ দুর্বল হয়ে যায়। অনেক শিক্ষক এখন অভিযোগ করেন যে শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধাবোধ ও আত্মনিয়ন্ত্রণ আগের তুলনায় অনেক কমে গেছে। পরিবারেও গেলেও কিন্তু একই অভিযোগ শোনা যায়। শুধু তাই না, কিশোরদের মধ্যে দায়িত্বহীনতা ও কর্তৃত্ব অস্বীকারের প্রবণতা প্রকট, যার প্রভাব কিন্তু এখন পরিবার, বিদ্যালয়, সমাজ সর্বত্র কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন শিক্ষার্থীদের এই যে পরিবর্তন, কিশোরদের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে কিন্তু আসলে এই যে প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপর বর্তমানে আমাদের যে পারিবারিক যে কাঠামো, এগুলোর কিন্তু বড় ভূমিকা রয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে শাসন ব্যবস্থা দুর্বল হয়ে গেছে বা আমরা দুর্বল করে ফেললাম, এটাই কিন্তু একটা প্রধান কারণ। অপ্রত্যাশিত হলেও যেটা আমি প্রথম দিনই বলেছি সেটাই সত্যি, যে এখন আমাদের আছে নিয়ন্ত্রিত শিক্ষক এবং অনিয়ন্ত্রিত শিক্ষার্থী। বাংলাদেশের এই মাধ্যমিক শিক্ষা নিয়ে যেই সকল নীতি নির্ধারণী কমিটিগুলো গঠন করা হয়, শিক্ষা মন্ত্রণালয় করুক কিংবা এনসিটিবি করুক, সেই কমিটিগুলোতে কিন্তু সাধারণত মাধ্যমিক স্তরের শিক্ষকরা খুব একটা থাকেন না। মূলত সেখানে থাকেন উচ্চ স্তর অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক বা বিশেষজ্ঞরা, যাদেরকে আমরা আমলা বলি, সচিব পর্যায়ের লোকজনও থাকেন। যদি সেখানে মাধ্যমিক স্তরের শিক্ষকদেরকে ইনক্লুড করা হয়, তারা থাকেন একদম সবার শেষের দিকে। তাদের হয়তো কথা বলার বা মতামত দেওয়ার খুব একটা সুযোগ থাকেও না, বা সেই মতামত বা সুযোগটা পরবর্তীতে খুব একটা কার্যকর হয় না। যার ফলে যেটা হয় যে ফিল্ড লেভেলে যে প্রবলেমগুলো হয়, অর্থাৎ শ্রেণীকক্ষে যে সকল সমস্যাগুলো শিক্ষকরা ফেস করেন এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কাছে কিন্তু অজানাই থেকে যায়। আমাদের দেশের শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তাকে আমরা সবাই চিনি, লেখক হিসেবে চিনি। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের এরকম একটা মিটিংয়ের অভিজ্ঞতা একবার একটা কাগজে লিখেছিলেন। আমি সেই নিবন্ধটা পুরোটা পড়েছিলাম অনেকদিন আগের, তো আমার পুরো মনে নেই, আমি স্মৃতি থেকে বলি আর কি আপনাদেরকে। তখন এই মনে আছে আপনাদের হয়তো যে প্রশ্ন ফাঁস এটা খুব বিশাল সমস্যা হয়ে দেখা দিল আমাদের মাঝে। সকল পাবলিক পরীক্ষার আগের দিন রাতে, একদিন আগের দিন রাতে সমস্ত প্রশ্ন, সকল পাবলিক পরীক্ষা এসএসসি হোক বা এইচএসসি হোক বা জেএসসি হোক, তার আগের দিন রাতে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এবং পরীক্ষার দিনও দেখা যাচ্ছে যে সেই প্রশ্ন হুবহু অর্ধেক বা 70% এরকম কমন পড়ে যাচ্ছে। এটা নিয়ে যখন খুব হইচই শুরু হচ্ছে, তখন অধ্যাপক জাফর ইকবাল কিন্তু এটার পক্ষে ছিলেন, অর্থাৎ এই প্রশ্ন ফাঁসটা যাতে না হয় এবং সরকার যাতে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তো সেই মিটিংয়ে তিনি উপস্থিত। তো সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় যখন এই শিক্ষা নিয়ে, মাধ্যমিক শিক্ষা নিয়ে কোনো মিটিং বা কোনো আলোচনা করেন, তখন কিন্তু মাধ্যমিক স্তরের শিক্ষকদেরকে ডাকেন না। শিক্ষা মন্ত্রণালয় ডাকেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদেরকে, আর এবং ডাকেন খুব নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং খুব নাম করা বড় বড় অধ্যাপকদেরকে ডাকেন। এবং তিনি বলছেন যে বাংলাদেশের বড় বড় অধ্যাপকদের মধ্যে যে ট্রেন্ডটা কাজ করে, সেই ট্রেন্ডটা হচ্ছে তারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ারমেন্টের পরেই তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্য হয়ে যান। তো মিটিং যখন শুরু হলো, সেই মিটিংয়ে প্রাথমিকভাবে এই যে প্রশ্ন ফাঁস সেটা নিয়ে আলোচনা শুরু হলো, কিন্তু আলোচনাটা অল্প কিছুক্ষণ পরই চলে গেল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে। সবারই খুবই আগ্রহ, উৎসাহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সংকট এবং সেখান থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা দিনে সবার খুব মনোযোগ বেড়ে গেল। এবং এই প্রশ্ন ফাঁসের আলোচনাটা সম্পূর্ণ চলে গেল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে। এবং একটা সময় অধ্যাপক জাফর ইকবাল হতাশ হয়ে সেই মিটিং থেকে তিনি উঠে চলে গেলেন। তো ওনার এই অভিজ্ঞতা থেকেই তো বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের যে সকল অধ্যাপকদের সাথে মাধ্যমিক শিক্ষা নিয়ে আলোচনা করেন, তারা আসলে এই মাধ্যমিক স্তরের যে প্রকৃত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অনুধাবন করতে তারা অনাগ্রহী। কারণ তাদের তো অভিজ্ঞতা তো এই জায়গায় না।
এবং তাদের আগ্রহের জায়গা তো আসলে এইটা না। আমরা যদি প্রযুক্তি দিয়ে চিন্তা করি, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা যদি শিক্ষা ব্যবস্থাপনাটা যেটা আছে সেটাকে যদি পুরো একটা সিস্টেমের সাথে আমরা তুলনা করি, তাহলে আমরা বলতে পারি এই শিক্ষা ব্যবস্থাপনার সিস্টেমের মধ্যে হার্ডওয়্যার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সফটওয়্যার হচ্ছে শিক্ষাক্রম। তো হার্ডওয়্যার তুলনায় সফটওয়্যার পরিবর্তন করা খুব সহজ, সেটা তো আমরা সবাই জানি। যার কারণে আমরা দেখি যে আমরা যেই মোবাইল ব্যবহার করি সেই মোবাইল কোম্পানিগুলো খুব ঘন ঘন আমাদের সফটওয়্যার পরিবর্তন করে দেয়, এবং আমরা না বললেও তারা নিজ থেকে সেই সফটওয়্যার পরিবর্তন করে দেয়। কিন্তু তারা কিন্তু কখনো আমাদের হার্ডওয়্যার পরিবর্তন করে দেয় না। কেন? কারণ হার্ডওয়্যার পরিবর্তন করাটা কঠিন। তো শিক্ষা যে ব্যবস্থাটা আমাদের এখন রয়েছে সেটাকে যদি আমরা আপগ্রেড করার কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রেও দেখব যে সবসময় সফটওয়্যার অর্থাৎ শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তককে সবাই মনে করে যে এটা আপগ্রেড করা সহজ, এটা পরিমার্জন করা সহজ। তাহলে যেটা হয় যে প্রতি বছর অন্তত আপনারা খেয়াল করবেন যে আমাদের দেশের যারা শিক্ষাক্রম বিশেষজ্ঞ রয়েছেন তারা তো আসলে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই। তারা সবসময় যেটা করেন যে প্রতি বছর আমরা চাই বা না চাই আমাদের শিক্ষাক্রমটাকে অথবা পাঠ্যপুস্তকটাকে তারা একটু পরিবর্তন করে দেন, তারা সফটওয়্যারটাকে একটু আপগ্রেড করে দেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনায় তারা কিন্তু কখনো এই হার্ডওয়্যার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপগ্রেড করা, পরিবর্তন করা, পরিমার্জন করা বা আধুনিক সময়ের শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের সাথে তাকে সমন্বয় করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে পরিবর্তনের কথা কিন্তু তারা বলেন না। শিক্ষা প্রতিষ্ঠানকে এখানকার যে সময়সূচি, রুটিন, ক্লাস পরিচালনার যে মোড বা ক্লাসরুম যে অ্যারেঞ্জমেন্ট, এটার যে প্রথাগত যে ব্যবস্থাটা রয়েছে এটা পরিবর্তনের কথা কিন্তু তারা বলেন না। আমরা যদি একটু ইতিহাস দেখি তাহলে বলবো 1971 সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে প্রায় 5 বার, আর যদি ছোট বড় বিভিন্ন পরিবর্তন আমরা বিবেচনায় নেই তাহলে আমরা বলতে পারি প্রায় 7 বার শিক্ষাক্রম কিন্তু পরিবর্তন করা হয়েছে। আর শিক্ষাক্রমের বাইরে যদি আমরা পাঠ্যপুস্তকের কথা চিন্তা করি তাহলে তো অসংখ্যবার পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই যে এতবার পাঠ্যপুস্তক শিক্ষাক্রম সংস্কার পরিবর্তন পরিমার্জন হলো, এর মধ্যে কিন্তু একবারও শিক্ষা প্রতিষ্ঠানের যে কাঠামো রয়েছে সেই কাঠামোটা সংস্কার পরিমার্জন পরিবর্তন কিন্তু একবারও করা হয়নি। কেন হয়নি? কারণ এটা আমার অনুমান, ভুলও হতে পারে যে আমাদের যারা শিক্ষা বিশেষজ্ঞ রয়েছেন তারা তো এই সকল পরিবর্তন পরিমার্জনের কাজ করেন মূলত উন্নয়ন বাজেট থেকে, অর্থাৎ যেটা বিদেশিদের দাতা সংস্থাদের দেওয়া টাকা থেকে। তো তারা হয়তো মনে করেন যে সফটওয়্যারটা পরিবর্তনের কথা বললে সহজে বিদেশ থেকে বাজেটটা হয়তো আসবে, সেটা হয়তো ব্যয় করা যাবে। যদি হার্ডওয়্যার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানটাকে পরিবর্তন করার চেষ্টা করি বা কথা বলি বা প্রস্তাব রাখি তাহলে হয়তো সেই বিদেশি ফান্ডটা পাওয়া যাবে না। ফলাফল কি হবে? যে সফটওয়্যার পরিবর্তনের যে ফান্ড বা প্রজেক্ট ছিল সেটাই হয়তো বাদ পড়ে যেতে পারে। হয়তো সেই কারণে এই কথাটা বলা হয় না। যাই হোক, এটা হচ্ছে আমার একটা অনুমান, আমার এই অনুমানটা ভুল হতে পারে। তো যারা আমার কথা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।